সালটা 1999। রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন অসুস্থ এবং ক্লান্ত। ক্ষমতার উত্তপ্ত চেয়ারের জন্য তিনি বেছে নিলেন এক অখ্যাত কেজিবি অফিসারকে, নাম যার ভ্লাদিমির পুতিন। তখন পশ্চিমা বিশ্ব তাকে চিনত না। ওয়াশিংটন থেকে লন্ডন সবার মুখে একটাই প্রশ্ন, কে এই লোক? সবাই ভেবেছিল রাজনীতির ঝোড়ো হাওয়ায় পুতিন হয়তো কয়েক মাসেই উড়ে যাবেন, কিন্তু আজ ২৬ বছর পর বিশ্ব দেখছে এক ইতিহাস। ২০২৬ সালে দাঁড়িয়েও পুতিন হিমালয়ের মতো অটল। শোনা যায় ২০৩৬ সাল পর্যন্ত ৮৩ বছর বয়সেও এই মানুষটি শাসন করবে পৃথিবীর মানচিত্রের সবচেয়ে বড় দেশটি। ১৯৯৯ থেকে ২০২৬ এই দীর্ঘ সময়ে আমেরিকা ৬টি মেয়াদে পাঁচজন প্রেসিডেন্ট পেয়েছে: বিল ক্লিনটন, জর্জ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন, এবং এখন আবার ডোনাল্ড ট্রাম্প। আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে একজন ছাড়া বাকি ৪জনই পুতিনের রাজনৈতিক চালে বারবার পরাস্ত হয়েছেন। কে সেই প্রেসিডেন্ট যিনি পুতিনকে একটু হলেও শিক্ষা দিতে পেরেছিলেন? আর কিভাবে একজন সাধারণ কেজিবি এজেন্ট হোয়াইট হাউসের ৫জন অধিপতির ঘুম কেড়ে নিলেন? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা দেখব পুতিন বনাম হোয়াইট হাউসের ২৬ বছরের এক অসমাপ্ত যুদ্ধের মহাকাব্য, বিল ক্লিনটন পর্ব ও পুতিনের উত্থান ২০০০ থেকে ২০০১। ২০০০ সাল, আমেরিকার প্রেসিডেন্ট তখন বিল ক্লিনটন। তিনি মস্কো সফরে যান পুতিনের নারী নক্ষত্র বুঝতে। ক্লিনটন চেয়েছিলেন রাশিয়াকে পশ্চিমা ধাঁচের উদার গণতন্ত্রের পথে নিতে, কিন্তু পুতিনের মাথায় তখন অন্য চিন্তা। তার সামনে ছিল দুটি বড় অ্যাসাইনমেন্ট। প্রথমটি, ক্রেমলিনের নিয়ন্ত্রণ। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার তেল গ্যাস খনি দখল করে নিয়েছিল কিছু ক্ষমতাধর ব্যবসায়ী, যাদেরকে বলা হয় অলিগার্ক। পুতিন তাদের স্পষ্ট জানিয়ে দিলেন, হয় রাজনীতি থেকে দূরে থাকো, না হয় জেলে যাও। তিনি রাশিয়ার অর্থনীতিকে এই অলিগার্কদের হাত থেকে মুক্ত করে নিজের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়টি, চেচনিয়া যুদ্ধ। ১৯৯০ দশকের পরাজয় গ্লানি মুছতে পুতিন দ্বিতীয় চেচেন যুদ্ধ শুরু করেন। তিনি জানতেন চেচনিয়া স্বাধীন হলে রাশিয়া তাসের ঘরের মতো ভেঙে পড়বে, যেভাবে ৯০ দশকে সোভিয়েত ইউনিয়ন পড়েছিল। তিনি রাজধানী গ্রোজনিকে মাটির সাথে মিশিয়ে দিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ক্লিনটন প্রশাসন মানবাধিকার লঙ্ঘনের কথা বললেও পুতিন তা তোয়াক্কাই করেননি। তখন থেকে পুরো পৃথিবী বুঝতে শুরু করে পুতিন নামে এক আয়রন ম্যানের জন্ম হয়ে গেছে। জর্জ ডব্লিউ বুশ, বন্ধুত্ব থেকে তিক্ততা, ২০০১ থেকে ২০০৮। ক্লিনটনের পর এলেন জর্জ ডব্লিউ বুশ। শুরুতে তাদের সম্পর্ক ছিল গভীর বন্ধুত্বের। ৯/১১ হামলার পর পুতিনই প্রথম ফোন করে সমবেদনা জানান এবং আফগানিস্তান যুদ্ধে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেন। বিনিময়ে বুশ চেচনিয়ায় রাশিয়ার দমন পীড়ন নিয়ে চুপ হয়ে যান। দুজনের মধ্যে এ ধরনের একটা বোঝাপড়া ছিল, কিন্তু এই হানিমুন পিরিয়ডটা বেশি দিন টেকেনি। ২০০৩ সালে বুশ যখন ইরাক আক্রমণ করে সাদ্দাম সরকারকে উৎখাত করেন, পুতিন ক্ষুব্ধ হন। তিনি ভয় পেলেন, আজ ইরাক তো কাল হয়তো রাশিয়ার ভেতরেও আমেরিকা গণতন্ত্র আমদানির চেষ্টা করবে। ২০০৭ সালের মিউনিক নিরাপত্তা সম্মেলনে পুতিন প্রথমবারের মতো আমেরিকার বিশ্বব্যাপী আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করেন। ২০০৮ সালে যখন বুশ ইউক্রেন ও জর্জিয়াকে ন্যাটোতে নেওয়ার তোড়জোড় শুরু করেন, পুতিন গর্জে ওঠেন। বেইজিং অলিম্পিক চলাকালীন বুশ যখন গ্যালারিতে, পুতিন তখন জর্জিয়ায় ট্যাঙ্ক পাঠিয়ে দেন। যুদ্ধক্ষেত্রে বুশের পরাজয় স্পষ্ট হয়, আর দক্ষিণ ওসেটিয়া ও আবজাকিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে চলে আসে। বুশ বিদায় নেন একরাশ ব্যর্থতা নিয়ে। বারাক ওবামা বনাম পুতিন, বুনো ওল আর বাঘা তেঁতুল, এই কথাটা এখানে কিন্তু খুবই খাটে। ২০০৯ থেকে ২০১৬ বারাক ওবামা চেয়েছিলেন রাশিয়ার সাথে রিসেট বা নতুন করে শুরু করতে, কিন্তু পুতিনের কাছে ছিল অভিযোগের লম্বা ফিরিস্তি। সিরিয়া এবং লিবিয়া নিয়ে দুইজনের বিরোধ চরম আকার ধারণ করে। ২০১৩ সালে সিরিয়ায় রাসায়নিক হামলার পর ওবামা যখন দোটানায়, পুতিন তখন এক মাস্টার স্ট্রোক খেললেন। তিনি প্রস্তাব দিলেন, আমেরিকা হামলা না করলে রাশিয়া সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ধ্বংসের গ্যারান্টি দেবে। ওবামা রাজি হলেন, আর পুতিন বিশ্বমঞ্চে নিজেকে শান্তি স্থাপনকারী হিসাবে তুলে ধরে ওবামাকে কূটনৈতিকভাবে পরাজিত করলেন। ২০১৪ সালে পুতিন সবচেয়ে বড় চালটি চাললেন। ইউক্রেনের গণ অভ্যুত্থানের জবাবে তিনি বিনা যুদ্ধে দখল করে নিলেন ক্রিমিয়া। এই যে আমাদের যে ক্রিমিয়া ম্যাপটা দেখছেন, এই ক্রিমিয়াটা বিনা যুদ্ধে দখল করে নেয়। এটা এখনো রাশিয়ার আন্ডারে আছে। ওবামা প্রশাসন অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞা দিলেও পুতিনকে কিন্তু দমানো যায়নি।
ওবামা ইউক্রেনকে বড় অস্ত্র দিতে ভয় পাচ্ছিলেন, যা পুতিনের জন্য ছিল এক মনস্তান্ত্রিক ভিক্টরি। ডোনাল্ড ট্রাম্প সেই রহস্যময় বন্ধু 2017 থেকে 2020। ওবামার পর এলেন এই ভদ্রলোকটি, ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে পুতিন সরাসরি হ্যাকারদের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্পকে জেতাতে। পুতিন জানতেন ট্রাম্প একজন ব্যবসায়ী, তার সাথে ডিল করা সহজ। 2018 সালের হেলসিঙ্কি সম্মেলনে ট্রাম্প নিজের দেশের গোয়েন্দাদের চেয়ে পুতিনের কথাকে বেশি গুরুত্ব দিলেন। এটি ছিল পুতিনের এক বিশাল বিজয়। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি ন্যাটোর ভেতরে ফাটল ধরিয়ে দেয়, যা পুতিনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। 2019 সালে ট্রাম্প হঠাৎ সিরিয়া থেকে সেনা সরিয়ে নিলে রুশ সেনারা সেখানে ঢুকে আমেরিকান ঘাঁটিগুলো দখল করে নেয়। পুতিন প্রমাণ করেন তিনি যুদ্ধের ময়দানে না নেমে আমেরিকার অভ্যন্তরীণ সংহতি নষ্ট করতে পারেন। এবার আসলো জো বাইডেন, চূড়ান্ত ইউক্রেন গেম 2021 থেকে 2024। 2021 সালে এলেন অভিজ্ঞ জো বাইডেন। এবার লড়াইটা হলো সম্মুখ সমরে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি পুতিন ইউক্রেন আক্রমণ করেন। পুতিন ভেবেছিলেন এক সপ্তাহের মধ্যে কিয়েভ দখল করবেন, কিন্তু বাইডেন এখানে এক ভিন্ন চাল চাললেন। তিনি সরাসরি যুদ্ধে না গিয়ে ইউক্রেনের হাতে তুলে দিলেন জেভলিন, হিমার্স এবং প্যাট্রিয়ট মিসাইলের মতো মরণাস্ত্র, যেগুলো আপনারা স্ক্রিনে দেখছেন। এগুলা সব বাইডেন কিন্তু জেলেনস্কিকে দিয়েছিল। বাইডেনের সেই প্রেসিডেন্ট যিনি পুতিনকে সবচেয়ে বড় ধাক্কা দিতে পেরেছেন। পুতিন ইউক্রেনকে ন্যাটো থেকে দূরে রাখতে চেয়েছিলেন, অথচ বাইডেনের কৌশলে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেয়। রাশিয়ার $600 বিলিয়ন রিজার্ভ বাইডেন ফ্রিজ করে দেন। আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। রাশিয়ার অর্থনীতি ও সামরিক ইমেজ বাইডেনের আমলে বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখে পড়ে। 2023 সালের মাঝামাঝিতে ইউক্রেন যুদ্ধ 1.5 বছর পার হতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরেকটি বড় ধাক্কা খান। তার ঘনিষ্ঠ মিত্র ইয়েভগেনি প্রিগোজিন, এই যে এই ভদ্রলোকটা দেখাচ্ছে, ইনি তার পার্সোনাল সেফ ছিলেন, পরে ওয়াগনার গ্রুপের প্রধান। তাকে দিয়ে অনেক অপারেশন চালিয়েছে ইউক্রেনে। এবং তার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ ক্রেমলিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। কথিত আছে ওয়াগনারকে ন্যাটো টাকা দিয়েছিল। প্রিগোজিনের বাহিনী ইউক্রেন সীমান্ত ছেড়ে রাশিয়ার ভেতরে ঢুকে রোস্তেভের সামরিক সদর দপ্তর দখল করে এবং পরে মস্কোর দিকে অগ্রসর হয়। 24 বছরের শাসনে প্রথমবারের মতো পুতিন ক্ষমতা হারানোর কিছুটা শঙ্কায় পড়েন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক অবস্থান নিয়ে ন্যাটো মিত্রদের সঙ্গে বৈঠক করে হস্তক্ষেপ না করার নির্দেশ দেন, যাতে পুতিন পশ্চিমাদের ষড়যন্ত্রের অভিযোগ তুলে জনসমর্থন না পেতে পারে। বিদ্রোহটি মাত্র 24 ঘন্টায় সমঝোতার মাধ্যমে শেষ হলো। এটি পুতিনকে কিছুটা দুর্বল করে। 2 মাস পর রহস্যজনক বিমান দুর্ঘটনায় প্রিগোজিন নিহত হন, যা পুতিনকে স্বস্তি দেয়। এরপর পুতিন পারমাণবিক কৌশলে ঝুঁকে পড়েন এবং বেলারুশের রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেন। এই যে বেলারুশ দেখছেন যে মানচিত্রটা, এই দেশ, এখানে উনি পুরো ন্যাটোকে চাপে রাখার জন্য নিজের পারমাণবিক অস্ত্র ওখানে মোতায়েন করেছে, যা সোভিয়েত পতনের পর প্রথম। এতে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মতো ন্যাটো দেশ সরাসরি ঝুঁকিতে পড়ে। পুতিন একাধিকবার পারমাণবিক মহড়ার নির্দেশ দিয়ে পশ্চিমাদের ভয় দেখাতে চান, যাতে ইউক্রেনকে উন্নত অস্ত্র সরবরাহে দ্বিধা তৈরি হয়। বাইডেন এটিকে বেপরোয়া বললেও পুতিন অবস্থান বদলাননি, আর এরই মধ্যেই বাইডেনের মেয়াদ শেষ হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ। এই ভদ্রলোকটা আবার আসলেন ওয়াশিংটনে ওভাল অফিসে। পুতিনের ভবিষ্যৎ সমীকরণ 2025 থেকে এখন পর্যন্ত। 2024 সালের মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। 95 সময় থেকে ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ক্ষমতায় এলে মাত্র 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন, যা বাইডেনের দীর্ঘমেয়াদী অস্ত্র সহায়তা নীতির সম্পূর্ণ বিপরীত। ট্রাম্পের প্রত্যাবর্তনে পুতিন আশা করেছিলেন আমেরিকা হয়তো ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ করে দেবে। বাস্তবে অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও জেলেনস্কি এখন ট্রাম্পের চরম চাপের মুখে রয়েছেন। ট্রাম্প ইউক্রেনকে দেওয়া $1 বিলিয়ন সহায়তা অপচয় মনে করলেন এবং জেলেনস্কিকে প্রকাশ্যে অপমান করতে দ্বিধা করেননি। অন্যদিকে ন্যাটোর যেসব দেশ জিডিপির 2% প্রতিরক্ষা খাতে খরচ করবে না, তাদের সুরক্ষায় আমেরিকা এগিয়ে আসবে না বলে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানকে আক্রমণ করলেও আশানুরূপ সুবিধা করতে পারেনি, বরং ইরান চোখে চোখ রেখে পাল্টা জবাব দিচ্ছে। ইন দিস টাইম, আমি 40 দিনের যুদ্ধের কথা বলছি। এই যে সেই ইরান, এই সেই খামেনি, এই সেই মোস্তফা। এই অস্থিতিশীল পরিস্থিতির মাঝে পুতিন এখন মস্কোর সময়ের অপেক্ষায় রয়েছেন, কখন ট্রাম্পের প্রবল চাপে ইউক্রেন আত্মসমর্পণের টেবিলে বসতে বাধ্য হয়। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং ইউরোপীয় মিত্রদের প্রতি শীতল মনোভাব রাশিয়ার জন্য নতুন ভূ রাজনৈতিক সুযোগ তৈরি করেছে বলে
মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় ওয়াশিংটনের এই নীতি পরিবর্তন মস্কোকে কতটা বাড়তি সুবিধা দেয়। পুতিনের রাজনৈতিক ভবিষ্যৎ এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। 2020 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তার আগের সব মেয়াদের হিসাব শূন্য করে দেওয়া হয়, যার ফলে 2024 সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি তার পঞ্চম মেয়াদ শুরু করেন। 2030 সালে এই মেয়াদ শেষ হলে তিনি চাইলে আবারও 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। তখন তার বয়স হবে 83 বছর। পুতিন কি ততদিন ক্ষমতায় টিকতে পারবেন, নাকি কোনো আভ্যন্তরীণ বা বাহ্যিক শক্তির চক্রান্তে তার পতন ঘটবে তা এখনো অজানা। তবে আমেরিকা বনাম পুতিনের এই দ্বৈরথ যে আগামীতে আরো রোমাঞ্চকর হতে যাচ্ছে তা একেবারে নিশ্চিত। বন্ধুরা, একটি ঘোষণা, আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে পৌঁছে দিতে চান, আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজেই দ্রুতই। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, আপনি কি চিন্তিত, অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান, তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। একদিকে যখন ন্যাটোর ভেতরে ফাটল ধরছে, অন্যদিকে ইউক্রেন কি তবে সত্যি পুতিনের পায়ের নিচে লুটিয়ে পড়বে? ইতিহাস সাক্ষী, পুতিনকে যারা ছোট করে দেখেছেন তার প্রত্যেকে হোয়াইট হাউস ছেড়েছেন একরাশ ব্যর্থতা নিয়ে। কিন্তু 2036 সাল পর্যন্ত দীর্ঘ এই যাত্রায় পুতিন কি নিজের গড়া সাম্রাজ্য ধরে রাখতে পারবেন, নাকি রাশিয়ার ভেতর থেকে জন্ম নেবে নতুন কোনো বিদ্রোহ? বাইডেনের সেই কঠোর নিষেধাজ্ঞা আর ট্রাম্পের রহস্যময় কূটনীতি, এই দুয়ের চাপে পড়ে পুতিন কি শেষ পর্যন্ত ইতিহাসের মহানায়ক হবেন, নাকি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি তাকে একঘরে করে ছাড়বে? আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলায় পরবর্তী চালটি কার? আপনার কি মনে হয়, পুতিন কি সত্যি 2036 সাল পর্যন্ত টিকে থাকবেন? কমেন্টে আপনার যুক্তি আমাদের জানান। আপনাদের মতামত আমাদের পরবর্তী পর্বের অনুপ্রেরণা। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ব্যক্তিত্বদের নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।